ভারতের যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদী যে মনোভাব, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ভারতের যে সাহিত্য এবং সংস্কৃতির যে বিপ্লব, সেটার বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, তার বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে হাজার বছরের ইতিহাসে জনগণ ভারতকে যেভাবে ঘৃণা করুক না কেন, কিন্তু যারাই শাসন ক্ষমতায় বসেছে, সিংহাসনে বসেছে, তারাই দিল্লির তখত বা দিল্লির যে সিংহাসন, সেই সিংহাসনের প্রতি আনুগত্য প্রকাশ করার চেষ্টা করেছে। এবং এক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ, আমরা সবসময় কিন্তু প্রতারিত হয়েছি। অর্থাৎ আমাদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের রাজাবাদশারা সেই সুলতানি আমল থেকে শুরু করে সবসময়টিতে তারা মসনদে বসেছে। আর মসনদে বসে প্রথম যে কাজটি করেছে সেটি হলো আমাদের যে কষ্টার্জিত শ্রম এবং শ্রমের ফসল, এই সবই স্বর্ণমুদ্রায় রূপান্তরিত করে তারা দিল্লির কোষাগারে জমা দিয়েছে। সেটা ফখরুদ্দিন মোবারক শাহের আমল বলুন, গিয়াসউদ্দিন আজম শাহের জমানা বলুন, মুর্শিদ কুলি খান কিংবা নবাব সিরাজউদ্দৌলা, সব জমানাতেই এই বাংলার অর্থ দিল্লিতে গিয়েছে। এবং আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এটি দিল্লির দয়া দাক্ষিণ্যতার উপর যেভাবে নির্ভর করেছে এবং দিল্লির দুর্বলতা এবং উদাসীনতার উপরও অনেক সময় নির্ভর করেছে। মুর্শিদ কুলি খান, শায়েস্তা খান, আলিবর্দী খান এবং সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পর বলতে গেলে মীর জাফর, মীর জাফরের পর মীর কাসিম, আবার মীর জাফর, এবং সেই মীর জাফরের পর লর্ড ক্লাইভ সরাসরি শাসন ক্ষমতা নিয়ে নিলেন। তো যখন সেই একদম ব্রিটিশদের অধীনে আমরা চলে গেলাম, তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হলো। তার আগে এই যে আমরা বললাম যে একেবারে নবাব সিরাজউদ্দৌলা সময় থেকে সময়কাল পর্যন্ত আমরা আসলে ভুলে ভালো হয়ে দিল্লির দাসত্বই সবসময় আমরা মেনে নিয়েছি। তো এই যে হাজার বছরের যে দিল্লির দাসত্ব, সেই দাসত্বের মধ্যে এবং দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এই আগস্ট মাসের 5 তারিখ থেকে এখন পর্যন্ত যে সময়টি, এটি খুবই জটিল, কুটিল, ইংরেজিতে যেটিকে বলা হয় ক্রুশিয়াল, নিষ্ঠুরতম একটি সময়। এবং আপনারা জানেন যে জটিল, কুটিল এবং নিষ্ঠুর সময়ের অনেক পার্থক্য আছে। জটিল এবং কুটিল সময়ের যে পরিণতি, সেই পরিণতিটা অনেক সময় ভালো হয়, কখনো মন্দ হয়, কিন্তু নিষ্ঠুর যে সময়, সেই নিষ্ঠুর সময়ের পরিণতিটা সবসময় রক্তাক্ত হয়। শেখ হাসিনা আমাদের জীবনটিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন, সময়টিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন। সে আয়নাঘরের মাধ্যমে, বুলেটের মাধ্যমে, গণমাধ্যমের যাকে বলে স্বাধীনতা হরণের মাধ্যমে, বিভিন্ন কালাকানুনের মাধ্যমে তার সেই যে নিষ্ঠুরতা এবং তিনি সময়কে যেভাবে নিষ্ঠুর করে দিয়েছিলেন, তার প্রেক্ষিতে এখন যে একটা রক্তাক্ত ঘটনা ঘটলো বাংলাদেশে, এবং তার প্রেক্ষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এবং তার ভালোবাসার মানুষ যারা, তারা সবাই। তো এই নিষ্ঠুর যে কর্মকাণ্ড এবং নিষ্ঠুর যে সময়, ওটি নিষ্পত্তি হয়নি, এটি আরো বেড়ে গিয়েছে। ভারতের সঙ্গে আমাদের এখনকার যে সম্পর্ক, এটা কোনো কূটনৈতিক জটিলতা নয়, কূটনৈতিক সমস্যা নয়, এটি বলতে গেলে একটা নিষ্ঠুর সমস্যায় পরিণত হয়ে গিয়েছে। বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে রয়েছেন, তারা প্রাণান্ত চেষ্টা করছেন হুমকি দিয়ে, এমবি দিয়ে, কথাবার্তা বলে ভারতকে এক হাত নেওয়ার জন্য। কিন্তু বাস্তবে আমরা কি ভারতের যে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, ভারতের যে সক্ষমতা রয়েছে, সেটি মোকাবেলা করার মতো
আমাদের সামরিক শক্তি আছে, গণতান্ত্রিক শক্তি আছে, কিংবা আমরা এই সরকারের অধীনে একটি সম্মিলিত, যেটিকে বলা হয় বিপ্লবের মাধ্যমে আমরা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবো, এই অবস্থাতে আমরা আছি কিনা, বা আমাদের মধ্যে এই মুহূর্তে ওইরকম কোন নেতৃত্ব রয়েছে কিনা যে নেতৃত্ব দিয়ে আমরা ভারতের যে আগ্রাসন, সে আগ্রাসন বন্ধ করে দিতে পারি। তো ইতিমধ্যে এই যে কথাগুলো বললাম, এর মূল কারণ হলো যে আপনারা লক্ষ্য করছেন যে সীমান্তে নিদারুণ একটি অস্পষ্টতা এবং একটি যাকে বলা হয় দুর্বোধ্য সময় যাচ্ছে। সীমান্তের ওপারে এমন কিছু ঘটনা ঘটছে ভারতীয় ভূখণ্ডে, যেগুলো ভারতও ঘটাতে পারে, ইচ্ছা করে ভারত ঘটাতে পারে। বাংলাদেশের যে কোনো একটা বিষয় তারা ইন্টারভেন করার জন্য, নাক গলানোর জন্য তারা উছিলা খুঁজতে পারে। এই যে মণিপুরে যে সাম্প্রতিক সময় সন্ত্রাস হলো, সেখানে কুকি বিদ্রোহীরা যেভাবে সাবেক একজন যাকে বলা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালালো, যেভাবে গ্রেনেড ব্যবহার করলো, যেভাবে তারা ড্রোন ব্যবহার করলো, এবং যেভাবে আরো খুব ভারী ভারী যুদ্ধাস্ত্র, যেগুলো সাধারণত আফগানিস্তানে ব্যবহার করা হয়, তালেবানরা ব্যবহার করেছে, তো সেইগুলো রকেট, মানে যেগুলোকে রকেট লঞ্চার বলা হয়, তো সেই রকেট লঞ্চার ব্যবহার করার যে ঘটনা, ভারতীয় সেই বিদ্রোহীদের মধ্যে এটা নজিরবিহীন ঘটনা। তো সেই রকেট লঞ্চার ব্যবহার করে মণিপুর এখন রীতিমতো অশান্ত এবং জ্বলছে। এবং এই ঘটনা যখন মণিপুরে ঘটলো, তার কয়েকদিন আগে আমরা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার একটি বক্তব্য, যে বক্তব্য তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সরাসরি বাংলাদেশকে তিনি বলেননি, কিন্তু তিনি যেভাবে ইন্ডিকেট করেছেন তাতে স্পষ্টতই যে বাংলাদেশের সঙ্গে একটি যুদ্ধাবস্থা যদি তৈরি হলে সেক্ষেত্রে ভারতীয় বাহিনীকে তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো এটি ভারতের পত্রপত্রিকায় খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, এবং ভারত সংশ্লিষ্ট যে সকল ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সারা ওয়ার্ল্ডে ভারতের সাথে ইন্টারকানেক্টেড, সেটা মার্কিন বলেন, পশ্চিমা দুনিয়া বলেন, রাশিয়া বলেন, সব জায়গাতেই কিন্তু ঠিক এই যে রাজনাথ সিং এর যে নির্দেশনা, সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতিমূলক নির্দেশনা, প্রস্তুত হও, ইটস নট এ পলিটিক্যাল ডায়ালগ, ইটস এ কমান্ড, প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে কমান্ড। এটা যদি মমতা ব্যানার্জি বলতেন, ইভেন কোন সংসদীয় কমিটিতে বা কোনো রাজনীতির ময়দানে যদি নরেন্দ্র মোদীও বলতেন, সেটাকে পলিটিক্যাল বক্তব্য মনে করা হতো। কিন্তু যখন সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে, ভারতীয় ইন্ডিয়ান আর্মির সঙ্গে বৈঠকে যখন তাদেরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন এরকম একটা নির্দেশনা দেন, ইটস অ্যান অফিসিয়াল অর্ডার, এবং অলরেডি সেই অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাজ্য রয়েছে, সেখানে যে মিলিটারি বেজ গুলো রয়েছে, সেই মিলিটারি বেজে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং এই রেড অ্যালার্টের প্রেক্ষিতে হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, কিন্তু আমেরিকাও বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে। ইটস এ ডেঞ্জারাস থিং। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক, দহরম মহরম ইত্যাদি আমরা অনেক কিছু জানি, এবং আমরা শুনি, এবং আমরা স্বপ্ন দেখি। আমাদের দেশের মানুষ বেশিরভাগই কল্পনা করতে পছন্দ করে, স্বপ্ন দেখে পছন্দ করে, এবং মানুষদের মধ্যে কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনাই বেশি। তো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের উপর আমেরিকার যে লাল তালিকা, সেই লাল তালিকাটি এই মুহূর্তে অনেকটা চপেটাঘাত। এরপর আমাদের স্বপ্নের মধ্যে আরো যে জিনিসগুলো হচ্ছে, সেটা হলো আমরা পারলে কালকেই তিস্তা নদীর যে ভাটি, সেই ভাটিতে আমরা বাঁধ নির্মাণ করে ফেলি। আমরা পারলে এখনই ডক্টর ইউনূসকে প্রধান সেনাপতি করে আমরা সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই কূটনৈতিক যুদ্ধ আরম্ভ করে আজকে আমরা আমাদের পানির তিস্তার যে ন্যায্য হিস্সা, সেটা আমরা আদায় করে নিয়ে আসি। আমাদের মধ্যে এমন একটা ভাব চলে এসেছে, অনেক বিশেষ করে তরুণ তুর্কি যারা,
তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্য হয়তো তিনি বলেছেন, হয়তো তিনি বলেননি, সেগুলো নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই আমান আজমি সাহেবের বক্তব্য শুনেছেন। আমান আজমি সাহেব বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, যেগুলো আমরা সত্য জানতাম, কিন্তু আজকে জানছি সেগুলো আমরা মিথ্যা জানতাম। কারণ বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এটা একটি শিরকি গান। আমান আজমি যে কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। এই কথাকে আমরা একাত্ম ঘোষণা করছি। আমরা এই কথাকে সমর্থন জানাচ্ছি। আমরা শিরকের বিরুদ্ধে। বাংলার জমিন থেকে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত তুলে দিতে হবে। এবং তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমান একজন বড় ধূর্তবাদ ছিল। শেখ মুজিবুর রহমান একজন মিথ্যাবাদী ছিল। 3 লক্ষ মানুষ যুদ্ধে মারা গিয়েছে, কিন্তু সে মানুষের মাঝে সেটা ছড়িয়েছে 30 লাখ বলে। কত বড় মিথ্যাবাদী ছিল এই শেখ মুজিবুর। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানেন আমান আজমি কিছু কথা বলেছে এবং সে বিষয়ে জামাত ইসলাম তাদের স্পষ্টতা প্রকাশ করেছে। জামাত ইসলাম বলছে যে তারা নাকি আমান আজমি ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি নাকি জামাতের কেউ নন। এমনভাবে জামাত ইসলাম কিভাবে বলতে পারলো? প্রিয় দর্শক শ্রোতা, চলুন জেনে নিই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে সমালোচিত হওয়া জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমির বক্তব্যের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পলোয়ার। রোববার একটি বিবৃতিতে তিনি কথা জানিয়েছেন। অতি সম্প্রতি আমান আজমির বক্তব্য নিয়ে কিছু জাতীয় দৈনিক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ প্রতি জামাতের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আমান আজমি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। বিবৃতিতে মিস্টার পরোয়ার